আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ারা, আমি মোহাম্মদ তাসিম চৌধুরী আবার চলে আসছি তোমাদের সাথে। আজকে আমরা নবম দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের ৮ নম্বর অধ্যায় অর্থাৎ আমাদের সম্পদ অধ্যায়টি শুরু করব। তো চলো আর দেরি না করে আমরা শুরু করি আমাদের সম্পদ এই অধ্যায়টি। দেখো ভাইয়া, প্রথম পৃষ্ঠায় আমরা খুব একটা কিছু পাবো না, তবে প্রাকৃতিক সম্পদ সম্পর্কে একটা ছোট ধারণা পাবো, আমরা পড়লে বুঝতে পারবো। তারপরে আমরা পাবো ভাইয়া মাটি। মাটিও কিন্তু আমাদের একটা বিশেষ সম্পদ ভাইয়া। তো এই সম্পদটা কি, দেখো মাটিতে আমাদের গাছপালা জন্মায়, সেই গাছপালা থেকে আমরা আবার খাদ্যশস্য খাই। আবার দেখো অক্সিজেনও কিন্তু আমরা এই গাছের থেকে পেয়ে থাকি। তাহলে চিন্তা করো যে মাটি কতটা গুরুত্বপূর্ণ হতে পারে। তাহলে প্রাকৃতিক সম্পদের গুরুত্ব ভাইয়া অনেক, এর মধ্যে মাটির গুরুত্ব অনেক বেশি। আমরা এতটুকু পড়লে বুঝতে পারবো যে মাটির গুরুত্ব ঠিক কতটুকু। পরীক্ষায় যদি আসে তাহলে আমরা মাটির গুরুত্ব দিব এখান থেকে, এবং তারপরে দেখবো ভাইয়া যে মাটিতে বিদ্যমান প্রধান প্রধান খনিজ পদার্থ বা অজৈব পদার্থগুলো। অর্থাৎ এই দেখো মাটির ভিতরে কোন কোন উপাদানগুলো মিশে আছে সেগুলো মূলত এখানে বলেছে। ক্যালসিয়াম আছে ভাইয়া, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে ম্যাগনেসিয়াম, লোহা, সিলিকন, পটাশিয়াম, সোডিয়াম এবং অল্প পরিমাণে ম্যাঙ্গানিজ, কপার। এই উপাদানগুলো পড়বো ভাইয়া, উপাদানের থেকে এমসিকিউ আসে। দেখো মাটিতে বিদ্যমান জৈব পদার্থ হচ্ছে হিউমাস নামে পরিচিত ভাইয়া। কি নামে পরিচিত? হিউমাস নামে পরিচিত। এটা আমরা অবশ্যই মনে রাখবো যে মাটিতে বিদ্যমান জৈব অ্যাসিড পদার্থগুলো হিউমাস নামে পরিচিত। হিউমাস আসলে একটা অ্যামিনো অ্যাসিড ভাইয়া। অ্যামিনো অ্যাসিড প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, তেল, লিগনিন, ট্যানিন এবং অন্যান্য অ্যারোমেটিক যৌগ দিয়ে গঠিত। অ্যারোমেটিক যৌগর ব্যাপারটা বলতে গেলে ভাইয়া অনেক বড় হবে কথাটা, কিন্তু আমি ছোট করে বলি যে হচ্ছে জৈব যৌগ যাকে বলে এক কথায় সেটাই। তো এবার দেখো যে এখানে অনেকগুলো পার্সেন্টেজ দেওয়া আছে, পার্সেন্টেজ গুলো এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখো যে বায়বীয় পদার্থ কত পার্সেন্ট থাকে ভাইয়া? মাটিতে বায়বীয় পদার্থ থাকে 25%, অজৈব বা খনিজ পদার্থ থাকে ভাইয়া 45%, পানি থাকে 25% এবং জৈব পদার্থ থাকে ভাইয়া 5%। অবশ্যই পড়বো, এবং এখান থেকে আমরা বর্ণনা আছে ভাইয়া, বর্ণনাগুলো কমপ্লিট করবো। এই দেখো এখানে একটা কথা বলা আছে ভাইয়া যে গাছ পাতা থেকে স্টোমাটা দিয়ে কিছু পানি গ্রহণ করলেও বেশিরভাগ পানি গাছের মূলের মাধ্যমে মাটি থেকে আসে। আমরা ক্লাস 8-এ পড়েছিলাম যে মূলের মাধ্যমে যখন পানি টানে, সেই পানিটা যখন অতিরিক্ত হয়ে যায় তখন কিন্তু প্রসারণ প্রক্রিয়ায় গাছ পানিটা অতিরিক্ত পানিটা বের করে দেয় ভাইয়া। এইটা যারা ভালো করে পড়েছো তারা বুঝতে পারবা। এরপরে এখানে আরো কিছু বর্ণনা দেওয়া আছে ভাইয়া। দেখো আরেকটা কথা বলা আছে যে মাটিতে থাকা গ্যাসের সাথে কিন্তু সব সময় বায়ুমণ্ডলে থাকা গ্যাসের বিনিময় হতে থাকে। অর্থাৎ বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাস বায়ুমণ্ডলে চলে আসে। এর মানে বোঝাচ্ছে ভাইয়া যে বায়ুমণ্ডলের গ্যাসগুলো মাটিতে যায় আর মাটিতে থাকা গ্যাসগুলো বায়ুমণ্ডলে চলে আসে, তাহলে এদের মধ্যে একটা গ্যাসীয় বিনিময় হয়। আর এই প্রক্রিয়াটাকে ভাইয়া কি বলে জানো? এই প্রক্রিয়াটাকে বলে মাটির বায়বায়ন বা সয়েল অ্যারিয়েশন। তো এবার আমরা এক কথায় বুঝবো যে সয়েল অ্যারিয়েশন বা মাটির বায়ুবায়ন বলতে মূলত বোঝাচ্ছে যে বায়ুমণ্ডলের গ্যাস মাটিতে যায় এবং মাটিতে থাকা গ্যাসগুলো সব বায়ুমণ্ডলে চলে আসে। তাহলে এই দেখো মাটিতে বিদ্যমান যে গ্যাসগুলো আছে ভাইয়া, সেই গ্যাসগুলো বায়ুমণ্ডলে আসে, ঠিক না? আর বায়ুমণ্ডলের গ্যাসগুলো কি করবে? মাটিতে যাবে। তাহলে এটা আমরা এক কথায় বুঝবো, এটাকে কি বলে ভাইয়া? মাটির বায়ুবায়ন। ওকে। মাটিতে দেখো নানা রকম উপকারী অণুজীব থাকে। তো এই উপকারী অণুজীব গুলা কিন্তু খুবই, তোমার গাছ যখন জন্মায় তখন এগুলো খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ভাইয়া। তারপরে আমরা দেখতে পাবো এখানে আর তো কিছু নাই। আচ্ছা, মাটি মূলত ভাইয়া 4টা সমান্তরাল স্তরে স্তরে বিভক্ত। এই 4টা স্তরের মধ্যে দেখো প্রতিটি স্তরকে দিক বলয় বা হরাইজন হরাইজন বলে। কি বলে ভাইয়া? প্রত্যেকটা স্তরকে কি বলে? দিক বলয় বা হরাইজন। দিক বলয় বা হরাইজন বলে। এর মধ্যে দেখো সবার উপরে যে স্তরটি থাকে তাকে হরাইজন এ। ওকে, হরাইজন এ। আর টপ সয়েল, হরাইজন এ বা টপ সয়েল বলে। টপ, আমরা এটাই মনে রাখবো, টপ সয়েল বা হরাইজন এ, যেটা মনে রাখতে পারি সেটাই। তো দেখো এটার এই স্তরে কি কি কাজ হয় না হয়। এই দেখো এই স্তরে ভাইয়া, এই স্তরে ভাইয়া মূলত
দেখো যে উদ্ভিদ আর প্রাণীর মরা দেহ পচন শুরু হয় এবং উৎপাদিত পদার্থ বিশেষ করে হিউমাস সহ অন্যান্য জৈব পদার্থ এই স্তরেই থাকে ভাইয়া। সো তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম, বিশেষ করে হিউমাস সহ অন্যান্য জৈব পদার্থ এই স্তরেই থাকে ভাইয়া। তো কোন স্তরের কাজ কি, এটা আমরা অবশ্যই পড়বো। দেখো যে তারপরে মাটির দ্বিতীয় স্তরটিকে বলে ভাইয়া সাবসয়েল। তাহলে দ্বিতীয় স্তরটা কি, সাবসয়েল। তাহলে ফার্স্টেরটা কি গেল ভাইয়া, ফার্স্টেরটা কি গেল, টপ সয়েল। এরপরটা হচ্ছে সাবসয়েল, দ্বিতীয়টাকে সাবসয়েল বলে বা হরাইজন বি, যেটাতে তোমার সুবিধা হয় মনে রাখা সেটাই মনে রাখবা। দেখো এই স্তরে সামান্য পরিমাণ হিউমাস থাকে, তবে এই স্তরের উপর স্তরের থাকা খনিজ পদার্থ ভরা থাকে। মানে এই স্তরে ভাইয়া এই দেখো উপরে এই যে এটা হচ্ছে হরাইজন এ, এটা হচ্ছে হরাইজন বি, আর এটা 3 নাম্বারটাতে আমরা এখনো যাই নাই। তো আস্তে আস্তে গেলে আমরা বুঝতে পারবো। আচ্ছা, তো হরাইজন বি এবং তৃতীয় স্তরকে হরাইজন সি বলে। তাহলে এই স্তরগুলা দেখো মাটি তৈরি হয় শিলার থেকে, যেখানে জটিল রাসায়নিক প্রক্রিয়া জড়িত। কি প্রক্রিয়া জড়িত, জটিল রাসায়নিক প্রক্রিয়া। হ্যাঁ, পরীক্ষা যদি আসে কেমন প্রক্রিয়া, জটিল রাসায়নিক প্রক্রিয়া। ওকে, মূল শিলা আস্তে আস্তে নরম হয়ে এক পর্যায়ে মাটির কণায় পরিণত হয়। তাহলে মূল শিলাটা ভাই আস্তে আস্তে কি হয়ে নরম হবে, নরম হয়ে এক পর্যায়ে মাটির কণায় পরিণত হবে। মূল শিলা থেকে অপরিবর্তিত হয়ে প্রথমে যে নরম শিলা তৈরি হয় ভাইয়া, সেইগুলোতে হরাইজন সিতেই থাকে। তাহলে মূল শিলার থেকে যে পরিবর্তিত হয়ে যে নরম শিলা হবে ভাইয়া, সেই নরম শিলাগুলা হরাইজন সিতে থাকবে। এবার আমরা সবার লাস্টে দেখো পাবো যে হরাইজন ডি বা মূল শিলা, যা খুবই শক্ত। এটা আর কি চিত্রে উল্লেখ করা আছে, এই দেখো। তাহলে আমরা এই শিলাগুলার যে শ্রেণী বিভাগ পাইলাম ভাইয়া, হরাইজন এ, হরাইজন বি, হরাইজন সি এন্ড লাস্ট ইটস হরাইজন ডি। তাহলে মাটির যে স্তরগুলা ভাইয়া আমরা বুঝতে পারলাম। এরপরে মাটির প্রকারভেদ দেখবো ভাইয়া। দেখো যে মাটিকে মূলত 4 ভাগে ভাগ করা হয়। এগুলো হচ্ছে বালু মাটি, পলি মাটি, কাদা মাটি এবং দোআঁশ মাটি। আমরা অনেক ছোট থাকতে এটা পড়েছিলাম ভাইয়া। সো আমাদের এখন মনে রাখা উচিত এগুলা। বালু মাটি কেমন হয় ভাইয়া, এদের পানি ধারণ ক্ষমতা খুবই কম, বুঝলা। বালু মাটির বৈশিষ্ট্যগুলা আমরা এখান থেকে পড়ে নিব। ওকে, এখান থেকে মূলত আমরা বালু মাটির বৈশিষ্ট্য পাবো। এরপরে দেখো পলিমাটির যে কি কি বৈশিষ্ট্য আছে। দেখো বালু ধারণ ক্ষমতা, হ্যাঁ, বালু ধারণ ক্ষমতা পলিমাটির পানি ধারণ ক্ষমতা বালু মাটির চেয়ে বেশি। তাহলে কেমন, কার চেয়ে বেশি, বালু মাটির চেয়ে বেশি ভাইয়া। তো এগুলো আমরা পাইলাম। এবার আমরা এখান থেকে পলিমাটির বৈশিষ্ট্যগুলোও পড়ে নিব ভাইয়া। এই যে পলিমাটির বৈশিষ্ট্য এখানে দেয়া আছে, সুন্দর করে আমরা পড়বো। এগুলো পরীক্ষায় আসতে পারে যে মাটির বৈশিষ্ট্য। এরপর আমরা পাবো ভাইয়া কাদামাটির যে বৈশিষ্ট্যগুলো আছে আমরা এখান থেকে লাইন বাই লাইন সুন্দর করে পড়ে নিব। দোআঁশ মাটির ও ভাইয়া এই যে যে বৈশিষ্ট্যগুলো আছে, এই বৈশিষ্ট্যগুলো আমরা ছোট ছোট করে এখান থেকে কয়েকটা বৈশিষ্ট্য আমরা পাবো। এই কয়েকটা বৈশিষ্ট্য পড়ে নেব পরীক্ষায় আমরা, যাতে সুন্দর করে লিখতে পারি। আর আর একটা স্পেশাল ব্যাপারটা হচ্ছে যে 4টা প্রকার ছাড়াও আরো 2টা প্রকার বেশি পাওয়া যায় ভাইয়া। একটা হচ্ছে পিটি মাটি আর অন্যটি হচ্ছে খড়ি মাটি। তাহলে পিটি মাটি আর খড়ি মাটি। দেখো পিটি মাটিতে মূলত জৈব পদার্থ থাকে, আর সে কারণে তো অন্য সব মাটি থেকে জৈব পদার্থের পরিমাণ অনেক বেশি থাকে। দেখো ভাইয়া মাটির পিএইচ, সাধারণত কত হয় পিএইচ। আচ্ছা, যদি দেখা যায়, কোনো জমির মাটির পরীক্ষা করা দেখা যায় যে তার পিএইচ যদি 7-এর থেকে কম বা অনেক বেশি থাকে, হ্যাঁ, তাহলে পিএইচ 7 করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হয়, বুঝলা। মানে মাটির পিএইচ 7 7 বা এর কাছাকাছি হলে, দেখো পিএইচ নিরপেক্ষ হলে, দেখো অর্থাৎ এর 7 বা তার খুব কাছাকাছি মান হলে আমরা সর্বোচ্চ উৎপাদন পাবো ভাইয়া। এরপরে দেখো কিছু কিছু ফসল আছে যেমন আহ আলাদা পিএইচ এ ভালো সর্বোচ্চ ফলন দেয়। যেমন এই যে আলু আর গম ভাইয়া, মূলত মাটির পিএইচ যখন 5 থেকে 6 হয় তখন এরা সর্বোচ্চ ফলন দিবে ভাইয়া। এরপরে দেখো অন্যদিকে কিছু ফসল আছে যেমন মাটির পিএইচ 8 হলে ভালো ভালো ফলন দিবে। যেমন হচ্ছে জব ভাইয়া, জবের জন্য মাটির পিএইচ লাগে হচ্ছে ভাইয়া 8।
সো এরপরে আমরা সবার পরিচিত দূষণ, আমরা মাটির দূষণের কারণ ও ফলাফল গুলা পড়বো। দেখো শিল্প কারখানা ও গৃহস্থলীর বর্জ্য। তো এই গৃহস্থলীর বর্জ্যগুলা ফেলার পরে ভাইয়া কিন্তু মাটি কিন্তু অবশ্যই দূষিত হবে ভাইয়া। তো এটাই বলেছে এই জায়গায়। আমরা এরপরে দেখি মাটি দূষিত হবে কি দেখি। আচ্ছা পাইছি। তো দূষিত হবে। এরপর তেজস্ক্রিয় পদার্থের যে নিঃসরণ আছে ভাইয়া, মানে তেজস্ক্রিয় পদার্থ, বিভিন্ন তেজস্ক্রিয় পদার্থ যেমন রেডন, তারপরে হচ্ছে রেডিয়াম, থোরিয়াম, সিজিয়াম, ইউরেনিয়াম, এইসব তেজস্ক্রিয় পদার্থ শুধু মাটির উর্বরতাই নষ্ট করে না ভাইয়া, এগুলা প্রাণী দেহের ত্বক ও ফুসফুসের ক্যান্সারের কারণ হতে পারে ভাইয়া। তো এগুলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো যে অতিরিক্ত পলি থেকে মাটি দূষণ হতে পারে। আবার হচ্ছে তোমার এই দেখো অতিরিক্ত পলি বলতে কি, অতিরিক্ত পলি বলতে আমরা পাচ্ছি যে যদি আমরা ওই দেখো না খালি বাইরে পলিথিন টলিথিন ফেলে বেলাই, আমরা এটা জানি না যে এই পলিথিনটা মাটির সাথে মিশতে প্রায় 100 বছর লেগে যাবে। তো এইটার ফলে কিন্তু মাটির খুবই খুবই দূষণ হবে হ্যাঁ। সো অবশ্যই আমরা পলিথিন এইগুলা সব নির্দিষ্ট জায়গায় ফেলবো হ্যাঁ। এবার দেখো খনিজ পদার্থ আহরণের দ্বারা মাটি দূষণ। দেখো খনিজ পদার্থ আহরণ করে বিভিন্ন ভাবে মাটি দূষণ করা হয়। তো এগুলো বুঝেছি। এরপর দেখো মাটি সংরক্ষণের কয়েকটা কৌশল আছে, যে ক্ষয় রোধ। আমাদের এই মাটির যে ক্ষয়, এই ক্ষয়টা আমরা রোধ করে মাটিকে সংরক্ষণ করব হ্যাঁ। এইগুলা এখানে বর্ণনা দিছে। তারপরে দেখো নদী ভাঙ্গনের ফলে মাধ্যমে মাটির ক্ষয় বন্ধ করা। নদী ভাঙ্গনটা কি আমরা তো জানি, নদী ভাঙ্গনের মাধ্যমে মাটির ক্ষয় কিন্তু আমরা বন্ধ করতে পারবো। এরপরে দেখবো আমরা মাটিতে অবস্থিত সাধারণ খনিজ। দেখো প্রকৃতিতে প্রায় এখন পর্যন্ত প্রকৃতিতে প্রায় 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। তাহলে ভাই কত কত রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে? 2500 রকমের খনিজ পদার্থ পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম যেগুলো আছে ভাইয়া এগুলো আমরা পড়লাম। এরপরে দেখো এই যে এখানে আমরা একটা ছোট্ট ছক পাবো, যেগুলা হচ্ছে তোমার প্রত্যেকটা খনিজ সম্পদ দেয়া আছে এবং এর কোন কাজে ঠিক ব্যবহার করা হয় ভাইয়া এই জিনিসটা দেয়া আছে। তো এই দেখো আমরা এখান থেকে ম্যাগনেটাইটের সংকেতটা পড়বা Fe3O4। এটা মূলত লোহা তৈরিতে ব্যবহার করা হয়। তারপর হচ্ছে চুনা পাথর আছে, চুনা পাথরটা হচ্ছে ঘর বাড়ি তৈরিতে, সিমেন্ট তৈরিতে, আর অনেকটা কাজ আছে। কোয়ার্টজ মূলত ভাইয়া কাঁচ, কাঁচ সিরিজ তৈরিতে, বুঝলা। আবার হচ্ছে সিলভার বা রূপা, এগুলো গহনা ধাতব মুদ্রা তৈরিতে। তারপরে মাইকা হচ্ছে ভাই এই যে বৈদ্যুতিক যন্ত্রপাতিতে বিদ্যুৎ নিরোধক হিসাবে ব্যবহার করা হয়। তারপর জিপসামের সংকেতটা পড়বা, খুবই গুরুত্বপূর্ণ। আর কোয়ার্টজের সংকেতটা পড়বা SiO2। এটা মূলত বালু আর কি ভাইয়া, কোয়ার্টজ বলতে মূলত বালু, বুঝলা। এই SiO2 বালুরও সংকেত। তো তারপরে আমরা দেখবো ধাতব প্যারাইটস, সোনা ও হীরা, এগুলো তো আমরা জানি সব। তো খনিজ পদার্থের ভাইয়া ভৌত একটা ধর্ম থাকে। এই ধর্মটা দেখো যে খনিজ পদার্থ গুলো তো সাধারণত দানাদার বা কোলাসাকার হয়, কেলাসাকার হয়। দেখো আবার অনেক খনিজ পদার্থ আছে যাদের রাসায়নিক সংযুক্তি একই কিন্তু তাদের কোলাস গঠন ভিন্ন, যে কারণে তাদের ভৌত ধর্ম ভিন্ন। যেমন গ্রাফাইট ও ডায়মন্ড, এই দুটি পদার্থই কার্বন দিয়ে গঠিত ভাইয়া। তো কার্বন দিয়ে গঠিত কিন্তু গঠনের ভিন্নতার কারণে গ্রাফাইট নরম হয় কিন্তু ডায়মন্ড কিন্তু ভাইয়া শক্ত হয় ভাইয়া। এখান থেকে একটা প্রশ্ন ছোট ক্ষয়ের জন্য আসতে পারে, তো আমরা পড়ে রাখবো। এরপর দেখো বাংলাদেশে প্রাকৃতিক জ্বালানির উৎস। বাংলাদেশে কোথা থেকে ভাইয়া প্রাকৃতিক জ্বালানি পাওয়া যেতে পারে, এটাই আমরা এখন দেখবো। যে দেখো প্রাকৃতিক প্রাকৃতিক গ্যাস আছে, তো এই গ্যাসগুলো ভাই কোথায় পাওয়া যেতে পারে? তো অনেকগুলো জায়গায় আছে। আবার আমরা এই গ্যাসটাকে কিন্তু পরিশোধন করা লাগে ভাইয়া। তো এই গ্যাস প্রক্রিয়াকরণটাকে মূলত পরিশোধন বলছে। তো পরিশোধনটা তোমরা একটু কষ্ট করে পড়ে নিও। এখান থেকে রিডিং করলে বুঝতে পারবা যে কিভাবে প্রক্রিয়াকরণ করা হয় ভাইয়া। এরপরে হচ্ছে এটার ব্যবহার ভাইয়া, প্রাকৃতিক গ্যাস আমরা নানা কাজে ব্যবহার করি ভাইয়া। দেখো এর ব্যবহার মূলত শতকরা প্রায় 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ইউরিয়া সারের কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তাহলে প্রায় 21 ভাগ প্রাকৃতিক গ্যাস ভাইয়া ইউরিয়া সারের কাঁচামাল হিসাবে কি হয়, ব্যবহৃত হয়। আবার দেখো আমাদের দেশে বেশিরভাগ বিদ্যুৎ উৎপাদন আবার এই প্রাকৃতিক গ্যাসই করে। দেখো ভাইয়া শতকরা 51 ভাগ প্রাকৃতিক গ্যাসই বিদ্যুৎ উৎপাদনে ব্যবহৃত হয়। আর প্রায় 22 ভাগ প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয়। আহ 22 ভাগ ও সরি 22 ভাগ হয় শিল্প কারখানায়, আর 51 ভাগই হয় প্রাকৃতিক গ্যাস বিদ্যুৎ উৎপাদনে।
আর 11 ভাগ বাসা বাড়িতে, আর হচ্ছে 11 ভাগ জ্বালানি হিসাবে। এই ভাগটা একটু মনে রাখবা কষ্ট করে, খুবই লাগবে। আর বাকি এই দেখো 5 ভাগ অপচয় হয়, তাহলে চিন্তা করো এই 5 ভাগটা যদি আমরা অপচয় রোধ করতে পারি তাহলে ভালো হবে না ভাইয়া? সীমাবদ্ধতা ও সহনশীলতা পড়বা। পেট্রোলিয়ামটা দেখো, পেট্রোলিয়াম মূলত এই দেখো, যে পেট্রোলিয়াম হলো খনিজ তেল, অর্থাৎ খনিতে পাওয়া তরল জ্বালানি পদার্থ। প্রাকৃতিক গ্যাসের সাথে খনিতে পেট্রোলিয়ামও থাকে ভাইয়া। তাহলে প্রোপেন ও বিউটেনকে স্বাভাবিক স্বাভাবিক চাপ ও তাপমাত্রা, অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসীয় হলে উচ্চ চাপে তরল অবস্থায় থাকে বলে এরা পেট্রোলিয়ামের অন্তর্ভুক্ত। এছাড়া গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল এগুলো সবই কি ভাইয়া? পেট্রোলিয়াম। পেট্রোলিয়াম প্রক্রিয়াকরণ কিভাবে প্রক্রিয়া করা হয় ভাইয়া? দেখো যে প্রায় 400 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আংশিক পাতন করে অপরিশোধিত তেলের উপাদানগুলোকে আলাদা করা হয়। পেট্রোলিয়াম কোন কোন কাজে লাগে ভাইয়া? দেখো যে দেখো শিল্প কারখানায় যে অনেক কাজ আছে ভাইয়া। দেখো ডিজেল চালিত ইঞ্জিনে, তারপরে হচ্ছে ডিজেল চালিত ইঞ্জিনে বেশি ব্যবহার করা হয়। তারপরে দেখো এই যে সেচ কাজে ব্যবহার করা হয়। কীটনাশক, মোম, আলকাতরা, লুব্রিকেন্ট, ব্রিজ এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। এরপর আমরা বলবো ভাইয়া কয়লা। আচ্ছা আমি একটু দেখছি। তো ঠিক আছে ভাইয়া, এবার আমরা এই দেখো যে কয়লা ভাইয়া। তো কয়লা দেখো, কয়লা হলো কালো বা কালচে বাদামি রঙের এক ধরনের পাললিক শিলা। এতে বিদ্যমান মূল উপাদান হচ্ছে কি? কার্বন। কার্বন দিয়ে তাহলে কয়লা তৈরি। তবে স্থান ভেদে এতে ভিন্ন ভিন্ন পরিমাণে হাইড্রোজেন, সালফার, অক্সিজেন এগুলো থাকতে পারে ভাইয়া, নাইট্রোজেনও থাকে। কয়লা একটি ভাইয়া দাহ্য পদার্থ, তাই জ্বালানি হিসাবে এর বহুল ব্যবহার হচ্ছে। চায়ের দোকানে আমরা কয়লা দেখতে পাবো ভাইয়া। এই কয়লা দিয়ে কিন্তু ভাইয়া বিদ্যুৎ উৎপাদন করা যায়, জানো? তো এতটুকু আমরা কয়েকটা ইতিহাস আছে ভাই, ইতিহাসটা পড়বো দেখো। তো এখানে দেখো শতকরা 95% কার্বন কিসে? কয়লা। কয়লা কত আগে তৈরি ভাইয়া? 350 মিলিয়ন বছর আগে ভাইয়া কয়লা তৈরি হয়েছে। তো এটা আমরা পড়বো। কয়লা কিভাবে প্রক্রিয়াকরণ করে ভাইয়া, এটাও অবশ্যই তোমরা পড়বা। যে দুইটা পদ্ধতিতে। পদ্ধতি কয়টা ভাইয়া? দুইটা। দুইটা কি কি? ওপেন পিট মাইনিং আর আরেকটা হচ্ছে ভাইয়া ভূগর্ভস্থ মাইনিং। তো এই দুইটা পদ্ধতি আমরা সুন্দর করে পড়বো। কয়লা কি কি কাজে ব্যবহার করা হয় আমরা অবশ্যই জানি। সো ইটস অল ফর টুডে, আই হোপ দ্যাট যে তোমরা যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবা এন্ড সাথে থাকবা অলওয়েজ টি এন্ড ডেইলি লেসেন্স এর সাথে। তো আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।